देखिए, प्रतिक्रिया यही है, जो अपराध करेंगे और अपराध का ऊपर अपराध, पुलिस का शस्त्रों छिनताई करके गोली भी चलाएंगे, ऐसा अपराधी तो खुद मृत्यु वरण कर लिया, अपना कारण उनका मृत्यु हुआ। इसीलिए ऐसा समाज का जो अपराधी है, तो जितना समाज से चले जाए उतना अच्छा है। और इसमें किसी का तो कोई करने का कुछ नहीं है। वो शस्त्र छिनताई नहीं करते, गोली नहीं चलाते, तो पुलिस भी पलटा गोली चलाने का नौबत ही नहीं आता। तो इसीलिए खुद मृत्यु को वर्ण कर लिया, तो कौन इसको रोक सकते। आज मान लीजिए उनका गोली से पुलिस का कोई घायल हो जाता, 2-4 आदमी भी हो सकते थे। इसीलिए अपराध ही जो है वो साफ हो गया, इतना तो कि मानिए। और बाकी इसको कैसे हुआ, क्या हुआ, इतना जो शस्त्र कैसे छिनताई किया, पुलिस क्या कर रहा थे, ये बहुत सवाल लोगों ने उठा रहा है। इसमें जाना नहीं चाहिए। कारण अपराधी जो है उनको दंडो खुद मिलने का बंदोबस्त कर दिया। एक सवाल ये भी उठ रहा है कि क्या ये योगी मॉडल अपनाया जा रहा है बंगाल? नहीं 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 नहीं, कोई मॉडल नहीं है। बंगाल का माफिक चल रहा है, और बंगाल जैसे चलते हैं ऐसे ही। यार, हम कानून को श्रद्धा करते हैं, कानून पर हमारा अटूट आस्था और विश्वास है। इसीलिए हम लोग कानून पर ही चल रहा है। और किसी को नकल करने का भी मंशा पश्चिम बंग सरकार का नहीं है। ये जो हादसा, जिन्होंने प्रभात मंडल, जिनका मौत हुआ, उन्होंने खुद आमंत्रित किया इस सिचुएशन को, और खुद आमंत्रित करके ही उन्होंने ऐसा स्थिति को उन्होंने जन्म दिया, और इसका दुर्भोग उनको भोगना पड़ा। ठीक है, थैंक यू। একেবারে আর সে একদম পুরো ঘটনার পরে যেদিন এই পুরো বিষয়টা সামনে আসে সেই দিনকার ছবি দেখাচ্ছি। প্রভাস মণ্ডল ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তিনিই কিন্তু নির্দেশ দিচ্ছিলেন যে কোথায় এই ঘটনাটি ঘটেছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। এনকাউন্টারের ঘটনা, বাংলায় এই প্রথম মানুষ এই ধরনের একটা ঘটনা শুনলো, কি বলবেন? আশ্চর্য হচ্ছেন কেন? যেদিনকে বিজেপি ক্ষমতায় এসছে সেদিনকেই বোঝা উচিত ছিল পশ্চিমবঙ্গে এইসব ঘটনা ঘটবে। ওরা যোগীকে ওদের মডেল মনে করে, তো পরিকল্পিত ভাবে। কেন ওই লোকটিকেই গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নির্দোষ। তাকে যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা যেত তাহলে অনেক গুঁড়ো তথ্য বেরিয়ে আসতো কিভাবে আরএসএস পশ্চিমবঙ্গে দাবার পরিকল্পনা করছেন। তার একটা ছক ওইখান থেকে শুরু হয়েছিল, এবং সেটা সত্য সামনে এসে যাবে। তাই তাকে এনকাউন্টার করে মেরে ফেলা হবে। এনকাউন্টার করে মেরে ফেলা মানেই হচ্ছে যে তথ্য লোপাট করা। রাজ্য পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী তথ্য লোপাটে কাজটা করালেন। বিকাশবাবু, যখন এই ধরনের ঘটনা ঘটে আপনার থেকে আমি একটু আইনজীবীর দৃষ্টিভঙ্গিটা জানতে চাইবো। আইন ঠিক কোন পথে এগোয়, কিভাবে এই ধরনের ঘটনাগুলো তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হয়? এই জন্য তো তদন্ত করা উচিত একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে। কিন্তু ভারতবর্ষের বুকের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি কোথায়? এই তো পুলিশ যে এনকাউন্টার করেছেন, পুলিশ কি মনে করছেন তাদের নিজেদের সিদ্ধান্তে করেছেন? অনেকগুলো তথ্য আছে। আমি মনে করি রিটায়ার্ড আইপিএস অফিসার তাদের দিয়ে হাইকোর্টের সুপারভিশনে যদি তদন্ত হয় তবেই সত্য প্রকাশিত হবে, নতুবা হবে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি কিন্তু একজন আইনজীবী হিসেবে ভীষণ সুন্দর করে তিনি কিন্তু তুলে ধরলেন যে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আইন কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে উচিত যে আইনের উচিত যে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো, এই কথাটা তিনি কিন্তু তুলে ধরলেন। এই যে বিভাস মণ্ডল, এই বিভাস মণ্ডল অন্যতম অভিযুক্ত, এবং যার কথা আপনাদেরকে আমরা এর আগেও বলছিলাম, আমি আপনাদেরকে জানাচ্ছিলাম যে কিভাবে এই ধরনের একটা ঘটনা যখন ঘটে তখন একাধিক প্রশ্ন কিন্তু সামনে উঠে আসে। প্রথমত, এনকাউন্টার যে সময় হয়েছে সেই সময়কালটা কিন্তু ভীষণভাবে লক্ষণীয় একটা বিষয়, যে কেন মধ্যরাতকেই বেছে নেওয়া হলো, কেন রাত 12টার পরে বেছে নেওয়া হলো, এবং যেখানে ঘটনাটি ঘটেছিল যে ঘটনাস্থল সেটি একটি নির্জন জায়গা, একটি পুকুর এবং ক্ষেতের মাঝখানে অবস্থিত একটি জায়গা। এরকম একটি জায়গায় কেন হঠাৎ করে, যেখানে রাতে যথেষ্ট পরিমাণে অন্ধকার, যেখানে আলো নেই সেভাবে,
সেই জায়গাকে কেন মধ্যরাতে বেছে নেওয়া হলো? মধ্যরাতে যে কোনো ঘটনার পুনর্নির্মাণ করতে গেলেও একাধিক বাধার সম্মুখীন হতে হয়, তাহলে কেন মধ্যরাত? এবং যে দ্বিতীয় প্রশ্নটা ইতিমধ্যেই উঠে এসছে, এই যে অভিযুক্ত সাধারণত যখন এনকাউন্টারের ক্ষেত্রে যখন গান ফায়ার করা হয় তখন কোনো নিরাপদ স্থানকে বেছে নেওয়া হয়, সেটা পা হতে পারে, সেটা হাত হতে পারে, যাতে এই ব্যক্তি পালিয়ে যেতে না পারে তার জন্য একটা ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। কিন্তু এক্ষেত্রে কোন নিরাপত্তার দিকটা লক্ষ্য রাখা হয়েছিল যে এবং তার শরীরের কোন অংশে গুলি রেখেছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। কারণ এই গুলি লাগার পরে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে মৃত বলে ঘোষণা করে বারুইপুর হাসপাতালের চিকিৎসক। সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠতে শুরু করেছে এই অভিযুক্ত প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলের শরীরের কোন অংশে গুলি লেগেছিল? এবং এক্ষেত্রে আরও যেটা একাধিক যে প্রশ্নের জন্ম দিয়েছে, যে এই যে প্রভাস মণ্ডলের জানে শেষ হওয়ার ফলে এই পুরো কেসটা কি তাহলে আদতে কি কোন দিকে মোড় নেবে? কারণ এর ফলে তো অনেক তথ্য, যে তথ্যগুলো হয়তো এই প্রভাসকে জেরা করে সামনে উঠে আসতো, সেই তথ্যগুলো কি এবারে তাহলে কি কোথাও একটা গিয়ে ধামাচাপা পড়ে গেল? এমন একাধিক প্রশ্নের ইতিমধ্যেই জন্ম দিয়েছে। ঘটনা পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে এই প্রভাস। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে সময় ঘটনাটি ঘটেছে, রাত 12:45 এই ঘটনাটি ঘটেছে। একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে যে কেন মধ্যরাতকেই বেছে নেওয়া হলো। এবং মুখ্যমন্ত্রী কিন্তু নিজে বলেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে কিন্তু একেবারে পুরো সাফ জানিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না, যারা যারা অভিযুক্ত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। নির্যাতিতার পরিবার তাদের উপযুক্ত তারা আইন শাস্তি দেবে অভিযুক্তদের, এবং নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পাবে, এমন কথা কিন্তু জানানো হয়েছিল। এবং আপনাদেরকে আরও যে বিষয়গুলো অবশ্যই জানিয়ে রাখবো, যে এই যে পুরো ঘটনা যেন কোথাও একটা গিয়ে উত্তরপ্রদেশের ঘটনাগুলোকে মনে করিয়ে দিচ্ছে, এনকাউন্টারের ঘটনাগুলোকে মনে করিয়ে দিচ্ছে। এবং এই যে দক্ষিণ চব্বিশ পরগনা, এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত সেন্সিটিভ জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে কোথাও একটা গিয়ে কন্ট্রোলে নেওয়ার জন্য, পরিস্থিতিকে শান্ত করার জন্য কিন্তু ইউপি থেকে আমরা জানি যে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে ভোটের সময় নিয়ে আসা হয়েছিল, এবং তিনি এসে কিন্তু এলাকাকে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় তার ব্যবস্থা করেছিলেন। এবং সেই ভোট পরবর্তী পর্যায়েতেও কিন্তু যথেষ্ট পরিমাণে কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করেছিল পুলিশ প্রশাসন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তারা যেভাবে কঠোরভাবে তারা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছিল, তার পরবর্তীতে এমন একটা ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন একটি ঘটনা। এবং আরও একটা যেটা প্রশ্ন উঠে আসছে, যেটা ইতিমধ্যে নির্যাতিতার পরিবার থেকে দাবি করা হয়েছে, যে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ কিন্তু যথাযোগ্য সাহায্য করেনি, এবং পুলিশ কিন্তু অনেক দেরি করেছিল। হয়তো আরও আগে পুলিশ যদি পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে এমন একটা ঘটনা জানে শেষ হওয়ার ঘটনাটাকে হয়তো কোথাও একটা গিয়ে আটকানো যেত।